আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা সুন্দর একটা এক্স-রে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা দেখি যে এই এক্স-রেটাতে কী সমস্যা হতে পারে। এক নম্বর বিষয় হচ্ছে এক্স-রেটা যখন আমরা দেখলাম, দেখার মধ্যে আমাদের কাছে মনে হচ্ছে যে এই এয়ারওয়েটা একটু বাঁকা। ওকে, তো এয়ারওয়েটা কেন বাঁকা? এয়ারওয়েটা বাঁকা কিনা এটা বলার আগে বা ট্রাকিয়াটা শিফটেড কিনা বলার আগে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে ক্লাভিকলগুলো কীরকম আছে। সো আমরা যদি স্পাইনাস প্রসেস বরাবর একটা লাইন কল্পনা করি, সো এটা যদি স্পাইনাস প্রসেস বরাবর লাইন হয়, দেখা যাচ্ছে যে পেশেন্টটা একটু রোটেটেড, হ্যাঁ, পেশেন্টটা একটু এই পাশে রোটেটেড। দ্যাটস ওয়াই আমাদের কাছে মনে হচ্ছে এয়ারওয়েটা বাঁকা। সো এইখানে এয়ারওয়ে নিয়ে আমাদের কমেন্ট করার আগে অবশ্যই একটু দেখে নিতে হবে যে ট্রাকি আমাদের ক্লেভিকুলার হেডগুলোর পজিশন কিছু, যেহেতু ক্লেভিকুলার হেডগুলো একটু সেন্ট্রাল থেকে দুই রকম দূরত্বে, আমরা আপাতত এটা নিয়ে কমেন্ট করছি না। কিন্তু যেটা লক্ষ্য করা যায় যে এই এয়ারওয়েটা এখানে এসে যেখানে ভাগ হয়ে যাচ্ছে, এই যে আমরা জানি যে কারিনাতে সেটা ভাগ হয়ে যায়, এবং এই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে সাব কারিনাল অ্যাঙ্গেল। সো আমরা যদি একটু সাব কারিনাল অ্যাঙ্গেলটাকে দেখি, এই সাব কারিনাল অ্যাঙ্গেলটা এখানে একটু ওয়াইডেনিং হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সাবকারিনাল অ্যাঙ্গেলটা এখানে ওয়াইডেনিং হয়ে গেছে। তো এই ওয়াইডেনিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? এই ওয়াইডেনিংটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কারিনাটা আসলে যেখানে এসে ভাগ হচ্ছে সেই জায়গাতে হয়তোবা এরকম কিছু আছে, যেটা এই জায়গাতে এসে এটা এরকম করে যাওয়ার কথা ছিল, খুব সূক্ষ্ম একটা অ্যাঙ্গেল থাকার কথা ছিল, কিন্তু কোনো একটা সমস্যার কারণে বা কোনো একটা চাপ দেওয়ার কারণে কারিনাটা এটা এরকম করে ভাগ হয়ে যাচ্ছে দুই দিকে। সো একটা ওয়াইড কারিনাল অ্যাঙ্গেল যদি আমরা পাই, তাহলে আমরা বুঝবো যে এইখানে কোনো একটা কিছু আছে কি না যেটা এটাকে ধাক্কা দিচ্ছে। সো আমরা যদি চিন্তা করি যে ট্রাকিয়ার আশেপাশে কী আছে, ট্রাকিয়ার সামনে থাকবে আমাদের হার্ট। সো হার্টের মধ্যে বিশেষ করে আমরা যদি আমাদের বলি যে আমাদের লেফট এট্রিয়ামের অংশটা এই পিছনের দিকে থাকে, হার্টের পিছনের দিকে যে অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম। তাহলে আমরা যদি এবার একটু হার্টটাকে খেয়াল করি, সো হার্টের এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে হার্টটা একটু মোটামুটি, এটা যদি আমাদের টোটাল চেস্ট ডায়ামিটার হয়, সো এই টোটাল চেস্ট ডায়ামিটারের মধ্যে আপনি দেখেন যে নিয়ারলি অতটুকু হচ্ছে হার্ট। সো অতটুকুকে যদি আপনি হার্ট বলেন, এটা অবশ্যই মোর দেন 50%। সো এই এক্সরে দেখে আমাদের আরেকটা কমেন্ট হচ্ছে যে পেশেন্টের কী আছে, পেশেন্টের হচ্ছে কার্ডিওমেগালি আছে, পেশেন্টের কী আছে, কার্ডিওমেগালি আছে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝলাম। ওকে, কার্ডিওমেগালি বোঝার পরে তাহলে কার্ডিওমেগালি যখন আমরা বুঝি তখন আমাদেরকে আরেকটু চিন্তা করতে হয় এটা কী ধরনের কার্ডিওমেগালি। এটা কি লেফট হার্টটা বড় হলো, নাকি রাইট হার্ট বড় হলো, নাকি অন্য কোনো চেম্বার বড় হলো? সো দেখেন, যখন আপনি কার্ডিওমেগালি দেখবেন, আপনি লক্ষ্য করার চেষ্টা করবেন যে তার অ্যাপেক্সটা কোন দিকে। অ্যাপেক্সটা যদি এরকম ডাউনওয়ার্ড থাকে তাহলে আমরা বুঝবো যে এটা লেফট ভেন্ট্রিকুলার টাইপ, মানে লেফট ভেন্ট্রিকল বড় হয়েছে। আর যদি দেখা যাচ্ছে যে না, অ্যাপেক্সটা এরকম উপরের দিকে উঠে গেছে, হ্যাঁ, অ্যাপেক্সটা এরকম হয়ে গেছে যে হার্টটা এসে এরকম অ্যাপেক্সটা উপরের দিকে উঠে গেছে, তার মানে আমরা বুঝবো যে হার্টের এই অংশটা বড় হচ্ছে, হ্যাঁ। কারণ আমরা যখন একটা হার্ট দেখি, সো হার্টের মধ্যে এই অংশটা তো হচ্ছে আমাদের এই দিকে, হ্যাঁ। সো এই যে লেফট বর্ডারটা এই জায়গাটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, বাট হার্টের এই বাকি অংশগুলো এই জায়গাটা এটাও কিন্তু মূলত রাইট ভেন্ট্রিকল। সো যখন রাইট ভেন্ট্রিকলটা বড় হয়, রাইট ভেন্ট্রিকলটা যখন বড় হয় তখন হার্টের অ্যাপেক্সটাকে উপরের দিকে একটু শিফট করে ফেলে। আর যদি শুধু লেফট ভেন্ট্রিকলটা বড় হয় তাহলে হার্টের বর্ডারটা নিচের দিকেই থাকে। ওকে, সো এখানে মোটামুটি মনে হচ্ছে যে আমাদের লেফট ভেন্ট্রিকলটাই বড় হয়েছে। ওকে, আচ্ছা, লেফট ভেন্ট্রিকল বড় হওয়ার পাশাপাশি আমরা যদি একটু এই বর্ডারটাকে উপর থেকে ট্রেস করি, সো এইখানে হচ্ছে আমাদের এই যে পালমোনারি কোনাস, এওরটিক নাকল, এই জায়গাটাও একটু ফুল মনে হচ্ছে, দেখেন। কারণ এই জায়গাটা এত বড় হওয়ার কথা না, হ্যাঁ। সো এই যে আমাদের এই অংশটা একটু ফুল, তার মানে আমরা এটা বলবো যে পালমোনারি কোনাসটা একটু ফুল আছে। এই পালমোনারি কোনাসটা ফুলের সাথে আপনি যদি আরও ভালো করে খেয়াল করেন, বিশেষ করে এই জায়গাটা যদি ভালো করে খেয়াল করেন, দেখেন যে এই জায়গার যে অপাসিটি এবং এই জায়গার যে অপাসিটি, দুইটা অপাসিটি কিন্তু সেম না, দুইটা অপাসিটি দুই রকম। সো যেহেতু দুইটা অপাসিটি দুই রকম, যদি খেয়াল করি এই জায়গার অপাসিটি আর এই জায়গার অপাসিটি যেহেতু পার্থক্য আছে, তার মানে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। সো দেখেন যে এই অপাসিটিটাকে আপনি একটাভাবে এভাবে মার্ক করতে পারেন এবং এইখানের অপাসিটিকে আপনি আরেকটাভাবে মার্ক করতে পারেন। আমি যদি আবার লাইন দুটো মুছে দিই, দেখেন অতটুকুতে একটা অপাসিটি, এইখানে একটা অপাসিটি। ওকে, তার মানে আমরা আসলে হার্টের রাইট বর্ডারটাকে পুরোপুরি ভালোভাবে ডিফাইন করতে পারছি না। এইখানে একটা বর্ডার পাচ্ছি, এখানে একটা বর্ডার পাচ্ছি। সো এই জিনিসটাকে আমরা যেটা বলি, এটাকে আমরা বলি হচ্ছে ডাবল রাইট হার্ট বর্ডার। সো ডাবল রাইট হার্ট বর্ডার কেন পাচ্ছি? এটার একটা কারণ হচ্ছে তার লেফট এট্রিয়ামটা এনলার্জ। সো আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা মানুষের লেফট এট্রিয়াম কেন এনলার্জ হতে পারে। সো আপনি যদি এটাকে হার্ট চিন্তা করেন, ধরেন এটাকে আপনি লেফট ভেন্ট্রিকল চিন্তা করেন, সো লেফট এট্রিয়াম এই অংশটা এনলার্জ হয়ে যাচ্ছে। সো এই লেফট এট্রিয়ামটা এনলার্জ হওয়ার পিছনে অবশ্যই এরকম কিছু হচ্ছে যে হয়তোবা লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড ঠিক মতো যেতে পারছে না, যার কারণে লেফট এট্রিয়ামের মধ্যে ব্লাডটা জমা হয়ে যাচ্ছে। অথবা এরকম কোনো একটা ঘটনা ঘটতে পারে যে আমার লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামে বেশি ব্লাড ব্যাকফ্লো করে লেফট এট্রিয়ামকে এনলার্জ করে ফেলতেছে। সো লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট হতে পারে দুইটা কারণে, এটা হতে পারে এমএসের কারণে, এটা হতে পারে এমআর এর কারণে, মানে মাইট্রাল স্টেনোসিস অথবা মাইট্রাল রিগার্জিটেশন, দুই জায়গাতেই সেটা হতে পারে।
আচ্ছা, তাহলে আপনি মাইট্রাল স্টেনোসিস যদি হয় তাহলে তো লেফট ভেন্ট্রিকলে ব্লাড কম যাবে। আর মাইট্রাল রিগার্জিটেশন যদি হয়, সো কিছু ব্লাড তো আমি লেফট এট্রিয়ামে পাঠাইলাম, লেফট এট্রিয়ামের সমস্ত ব্লাড আবার একটু পরে লেফট ভেন্ট্রিকলে ব্যাক করবে। সো মাইট্রাল রিগার্জিটেশনের ক্ষেত্রে যে জিনিসটা হবে সেই জিনিসটা হচ্ছে যে আপনি এখানে পাবেন যে আপনার হার্টের ইস্যুটা কী হচ্ছে, যে হার্ট যে ব্লাডটাকে আমি উপরে পাঠিয়ে দিলাম সেই সমস্ত ব্লাড আবার যেহেতু নিচে ব্যাক করছে, তার মানে আমার হার্ট একটু বড় সাইজের হবে, লেফট এট্রিয়ামটা বড় হবে এবং লেফট ভেন্ট্রিকলটা বড় হবে, দুইটাই ডায়ালেটেড হবে। সো লেফট ভেন্ট্রিকলটা যেহেতু বড় হচ্ছে, সো হার্টটা মোটামুটি এইরকম একটা শেপ দাঁড়ায় যাবে। আর যদি আপনি এমএসের কথা চিন্তা করেন, সেইখানে কি হচ্ছে, ব্লাড জমতেছে বাট সেই ব্লাডটাকে সে নিচে পাঠাতে পারছে না, কারণ এই দরজাটা বন্ধ, এই দরজাটা খুব খোলা খুব কঠিন। সো এইখানে কিন্তু হার্টের যে লেফট ভেন্ট্রিকলটা সেটা কিন্তু অতটা ডায়ালেটেড হবে না। ওকে, সো এমএস এবং এমআর ডিফারেন্সিয়েট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনি দেখবেন যে হার্টের সাইজ। হ্যাঁ, হার্ট সাইজ যদি আপনি দেখেন, সো হার্ট সাইজ দেখলে যদি আপনি দেখেন যে হার্ট সাইজটা বড় হয়ে যাচ্ছে, ইট গোজ ইন ফেভার অফ এমআর। আর হার্ট সাইজটা যদি ছোটো থাকে বা নর্মাল থাকে তাহলে ইট গোজ ইন ফেভার অফ এমএস। আচ্ছা, এবং হার্ট সাইজের পাশাপাশি এটা যদি আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করেন, ক্লিনিক্যাল এক্সামিনেশনে আপনি যে জিনিসটা খুঁজবেন সেটা হচ্ছে অ্যাপেক্স বিটের লোকেশন। কারণ হার্ট যখন বড় হয়ে যাবে তাহলে অ্যাপেক্স বিট কী হবে, শিফটেড হবে। তাহলে একটা মানুষের অ্যাপেক্স বিট শিফটেড এবং আপনি একটা মারমার পাচ্ছেন, সেই মারমারটা সিস্টোলিক মারমার, আপনি চিন্তা করবেন মাইট্রাল রিগার্জিটেশন। আর অ্যাপেক্স বিট আগের জায়গায় আছে বাট একটা ডায়াস্টোলিক মারমার পাচ্ছেন, আপনি চিন্তা করবেন হচ্ছে এমএস। তাহলে এই যে একটা এক্স রে আমরা দেখলাম, তো সেই এক্স রে থেকে আমরা আসলে যে জিনিসটা বুঝতে পারছি যে পেশেন্টের ডাবল হার্ট বর্ডার আছে, পেশেন্টের কার্ডিওমেগালি আছে, এই অংশগুলো ফুল, যদিও পুরোপুরি একদম স্ট্রেইটেনিং অফ দ্য লেফট হার্ট বর্ডার হয় নাই, তাহলে এখানে আমরা ধরে নিতে পারি পেশেন্টের মোস্ট লাইকলি মাইট্রাল রিগার্জিটেশন আছে, অথবা মাইট্রাল রিগার্জিটেশন মাইট্রাল স্টেনোসিস, তার দুইটাই থাকতে পারে। ঠিক আছে, মানে একটা ভালভুলার হার্ট ডিজিজ আছে, লেফট সাইডেড ভালভুলার একটা হার্ট ডিজিজ, এবং এর পাশাপাশি পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন আছে। কারণ আপনি দেখবেন যে এই যে পালমোনারি ভেসেলগুলো কিন্তু বেশ ভালো রকম প্রমিনেন্ট। তাহলে এই এক্স রে দেখে আমরা কয়েকটা জিনিস চিন্তা করব। এক নম্বর হচ্ছে এটা ভালভুলার হার্ট ডিজিজ, সাথে হচ্ছে লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট, সাথে হচ্ছে পালমোনারি হাইপার টেনশন। তাহলে এই তিনটা জিনিস এই একটা এক্স রে দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। সো এক্স রে যখন আপনি দেখে ডায়াগনোসিস করবেন, এইবার আপনি পরের কাজ হচ্ছে ইকো করেন, এবং ইকো করে এটাকে কনফার্ম করেন যে তার এই পেশেন্টের আসলে কী সমস্যা এবং কী জন্য আমাদের কাছে আসলো। ওকে, এবং একটা মজার ব্যাপার শেয়ার করি, যে এক্স রেটা আমি যে রুগীটার এক্স রে দেখাচ্ছি, এই রুগী আমাদের কাছে প্রেজেন্ট করেছে হচ্ছে স্ট্রোক নিয়ে। তাহলে চিন্তা করেন এই পেশেন্টটা কেন স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করলো, অথচ আমরা এক্স রে করলাম। বিষয়টা হচ্ছে যে মাইট্রাল রিগার্জিটেশন বলেন বা এমএস বলেন, যেই কারণেই হোক না কেন, যদি আমাদের লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট হয়, তখন লেফট এট্রিয়ামের মধ্যে অনেক ব্লাড ঠিকমতো পাস হতে পারে না, মানে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে ঠিকমতো ব্লাড আসতে পারে না, লেফট এট্রিয়ামটা ইফেক্টিভ কন্ট্রাকশন করতে পারে না, এখানে কিছু ব্লাড জমা থাকে, এবং লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট হলে খুব কমনলি পেশেন্টের হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন পাওয়া যায়। এবং যখন এট্রিয়াল ফিব্রিলেশন থাকে এবং ইফেক্টিভ কন্ট্রাকশন করতে পারে না, তখন এখানে কি হয়, ক্লট জমে, অথবা আমরা কি বলতে পারি, থ্রম্বাস জমে। সো যখন এরকম থ্রম্বাস জমে বা যখন এরকম ক্লট জমে, তখন সেটা খুব শাই করে আমাদের ব্রেইনে চলে যেতে পারে, এবং শাই করে যখন ব্রেইনে চলে যায় তখন আমাদের একটা কার্ডিও অ্যাম্বোলিক স্ট্রোক ডেভেলপ করে। সো আজকের আলোচনার উদ্দেশ্য এটাই যে যদি ইভেন আপনার স্ট্রোকের পেশেন্টও যদি হয়, আপনি কখনোই প্রিকোর্ডিয়ামটা এক্সামিন করতে ভুলবেন না, এবং এর সাথে সাথে অবশ্যই পেশেন্টের এক্স রেটাতে ভালো করে খেয়াল করবেন যে কোনো কার্ডিয়াক প্যাথোলজি আছে কিনা। সবাইকে খুব মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।